আমি নিকাশা রানী বলছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে। দশম শ্রেণীতে থাকার সময় আব্বা চেয়েছিল আমি যেন আর পড়ালেখা না করি। তার একটা রিক্সা আছে, চড়া সুদে আমায়ও একটা কিনে দিবে, যেন রিক্সা চালাই আমি। জাবেদ। আমাদের পারিবারিক অবস্থা এত ভালো ছিল না। আমার আব্বা রফিক শেখ রিক্সা চালাতেন, আম্মা শিউলি বেগম ঘরের কাজ করতেন। আমার ছোট আরও দুটো বোন ছিল, মনি আর মালা। প্রায় রাতেই আব্বা লাল পানি খেয়ে এসে পাতলামি করত, আমাকে সামনে দেখলে পিটাইত আর আমার বই খাতা ছুঁড়ে ফেলে দিত। মা কখনো আমারে সাপোর্ট করেনি, বরং আব্বার মতো টাকা কামাইতে বলতো। এসব সহজের বাহিরে চলে যাওয়ার পর আমি আমার এক শিক্ষকের বাড়িতে জাগির হিসেবে চলে যাই এবং সেখান থেকেই মেট্রিকটা পাশ করি। তারপর আর এলাকাতে থাকিনি, ঢাকা একটা গার্মেন্টসে চাকরি নিই আর সাথে ডিগ্রিতে ভর্তি হয়ে আজিমপুর বস্তিতে একটা এটা বাচ্চা ঘরওয়ালা রুম নিয়ে থাকতাম। কোনো মতে দিন কেটে যাচ্ছিল, খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতো, কিন্তু আগের থেকে ভালোই ছিলাম, বিন্দাস লাইভ। হঠাৎই এক বিকেলের সবে রুমের সামনে আইসা দাঁড়াইছি, দেখি আমার খালাতো ভাই মন্টু আমার মা আর দুই বোন মালা আর মনিরে নিয়ে হাজির। মন্টু ঢাকাতেই এক মেসে থেকে লেখাপড়া করে, যাই হোক রাখতো আর হইবার পারি না। দরজা খুইলা তাদের ভেতরে ঢুকে বসতে বললাম, মন্টু যেন তাগরে আয়নায়। খালাস। জাবেদ ভাই আমি চললাম, তাহলে আমার এখন একটা টিউশনি আছে, সেটা ধরতে হবে। আমি বললাম আচ্ছা যা খালাম্মা, চলি তাহলে। ভিতরে ঢুকতেই ছোট দুই বোন জড়িয়ে ধরল, আমারও তাদের দেখা মনটা কেঁদে উঠল। আমার বোনগুলা আমারে সত্যিই অনেক ভালোবাসে। বাড়িতে থাকতেও যখন আব্বার মায়ের খাইয়া কাঁদতাম, বোনগুলা আমার চোখের পানি মুছে দিত। মা বল, জাবেদ তুই এত পাষাণ কেমনে হইলি রে? আমগো কোনো খোঁজখবরও রাখলি না? আমি বললাম তোমরা তো সুখেই ছিলা, কি আর খোঁজ রাখমু? আমার খোঁজ কেমনে পাইলা? আর এখানেই কি মনে কইরা আইছো? সেইটা কুমা বলল, তোর বাপরে তো জেলে লইয়া গেছে রে বাপ, ব্যাংক লোন নিয়ে চুকাইতে পারে নাই, এখন ভিটাও গেছে। আমরা এখন কই আর জামুক? মন্ত থেইকা শুনলাম তুই ঢাকায়, তারে ধুইরা এখানে আসলাম আমি। কেন তো তোমার ভাইগো কাছে যাও নাই কেন মা? তোর বাপে তো তাদের কাছ থেকেও আমার জমিন বেচা টাকা নিচ্ছে, তারপর আরও কয়েকবার টাকা ধার নিচ্ছে, এখন কোনো মুখে যাইক বাপ। সব শুনে আমি মাকে সান্ত্বনা দিলাম। মাকে সান্ত্বনা দিলেও মায়ের হঠাৎ এখানে আসাটা আমায় চাপে ফেলে দিল। বিন্দাস লাইফের 1-2-0-0টা বেজে গেল। গার্মেন্টস থেকে মাসে যে টাকা পেতাম তা দিয়েও এক পরিবার চালানো কোনো ব্যাপারেই ছিল না। মা আসাতে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকলো না। সিঙ্গেল রুম হওয়াতে রাতে আমাদের সবাইকে এক খাটেই শোয়া লাগতো। মা এক পাশে, মাঝে দু বোন এবং আরেক পাশে আমি। রাতে আমি ঘুমাতে পারতাম না। এক রাতে বাচ্চা ঘরে যাওয়ার সময় দেখলাম মায়ের কাপড় অনেকটাই উপরে উঠে রয়েছে। আমি এগিয়ে এসে হাত দিয়ে মশন পাটা একটু ছুঁয়ে দিলাম। এক কাপ অনুভব করলাম। ভালো করে দেখার জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম। মার বয়স কত বা হবে? 3-5 কিংবা 3-6, যদিও দেখে একদমই বুঝা যায় না। কথায় বলে ব্যবহারের সব জিনিসই ভালো থাকে। বাবাও তাকে ব্যবহারের উপরেই রেখেছিল। অনেক দিন থেকেই প্রমোশন হবে, করেও হচ্ছে না। অবশেষে রহমান সাহেব অফিস থেকে রিজাইন করাতে সুপারভাইজারের পদটা আমি পাই। আসলেই মা আসার সময় আমার জন্য সৌভাগ্য করে নিয়েছিল তিনি। আসার পরেই সবকিছুই যেন হাতের মুঠো মনে হচ্ছে। বিকেলে বস্তিতে ফেরার পথে 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম। দরজায় দাঁড়িয়ে টোকা দিতেই মা দরজা খুলে দিল আর অমনি আমি মাকে টেনে ধরলাম। দরজা বরাবরই খাটছিল। মা সামলাতে না পড়ে খাটে পড়ে গেল আর আমি মায়ের উপর। মনের মধ্যে প্রমোশনের খুশি থাকলেও এখনকার উত্তেজনাটা অন্যরকম। হঠাৎ ছোট বোন মালা মিষ্টির বাক্সটা দেখে চিৎকার করে উঠল আর এতেই মুহূর্তটা যেন শেষে হয়ে গেল। মা উঠে পড়ার জন্য নডেস্টে উঠল, আমিও তার উপর থেকে সরে গেলাম। ছোট বোন মালা আর মনি জিজ্ঞাসা করতে লাগত, ভাইজান মিষ্টি নিয়ে আসলা যে? আমি বললাম ভাইয়ার প্রমোশন হয়েছে রে পাগলি। মা বল, প্রমোশন কি রে? আমি বললাম আগের থেকে উপরে উঠে গেছি মা, এখন কষ্ট কম হবে, পয়সা বেশি পাবো। মা বলল তা হইলে তো ভালোই হইল। আচ্ছা জাবেদ, তোর বাপরে জেল থেকে ছুটানোর ব্যবস্থা কর না। আমি বললাম কেন, তার কথা মনে পড়তেছে নাকি? মা বল, মনে তো পড় বই, আমার স্বামী না আমার সাথে থাকতে হইলে ভুইলা যাও। সে তোমাগোরে কি দিছে কষ্ট ছাড়া? আমি তোমাগো সাথে থাকতে আর কাউরে লাগবো না। আর তুমি অহন আমার খাইতাছো, আমার পড়তাছো, এখন থেইকা আমারেই তোমার সবকিছু ভাববা। মা বল আচ্ছা। আমার মা এমনই আগে বাবার খাইতো আর বাবা যা কইতো তাই সঠিক মনে করতো, নিজের মাথা কখনো খাটায় না সে। আর এখন আমি যা কইতাছি তাই শুনতাছে। রাতে খাবার সময় ইচ্ছে করেই গা ঘেঁষে বসেছি। মা কিছুই বলেনি। খাওয়া শেষে বা হাতটা উরুর উপর রেখেই বিভিন্ন গল্প করতে লাগলাম। কি করে এই বস্তিতে উঠলাম হাবিজাবি, কিন্তু যাই বলছি মা আর দুই বোন মনোযোগ দিয়ে শুনল। এর ফাঁকে আমি হাতটা কাঁধে উঠিও মালা আর মনিকে বললাম, তোদের কাল স্কুলে ভর্তি করিয়ে দিব। ওরা তো খুশিতে হইচয় করতে লাগলো। মা বাদ সাধল, কি দরকার স্কুলে যাওনের, ঘরে থাকবো, ঘরের কাম শিখব। আমি বললাম একবার বলছি যাইবো তো যাইবো, এই যুগে লেখাপড়া ছাড়া চলা যায় না বুঝলা? মা বল হু। আমি ধীরে ধীরে মায়ের উপর কৃতিত্ব নিতে লাগলাম আর মা মায়ের অভ্যাসেই কর্তার কথা শোনা। এখন যেহেতু আমি কর্তা তো আমি যা বলি তাই শুনবে। রাত যথেষ্ট হয়েছে, এবার শুতে হবে। আমি মাকে বললাম মা রাতে মনি মালা ঘুমের ঘোরে আমার গায়ে হাত পা তুলে দেয়।
আমার ডিস্টার্ব হয় এদেরকে একপাশে দিয়ে তুমি এই পাশে শো মা বল আচ্ছা ঠিক আছে বাপ দেখলাম আমার কথায় রইল মালামণিকে একপাশে দিয়ে মা আমার ডানেই শুয়েছেন আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম ঘুম তো আসছেই না দুই বোনের খুনসুটি একসময় বন্ধ হয়ে আসলো এদিকে আমার গরম হয়ে আছে আমি মায়ের বিপরীত দিকে ফিরে আছি একসময় যখন বুঝলাম সবাই ঘুমিয়েছে তখন মায়ের দিকে ফিরলাম মা আমার দিকে পিঠ করে শুয়েছিল তার চুল থেকে নারিকেল তেলের ঘ্রাণ হাত দিয়ে কাপড় উপরের দিকে তুলতে লাগলাম মা কিন্তু একটুও নড়ল না আমি বুঝে গেলাম মারও ইচ্ছে আছে আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে বললাম শিউলি আজ থেকে তোমার স্বামী আমি তোমার সব আমি মেটাবো মা বলল তাহলে আজ থেকে আমি তোমার বউ হলাম গো কাজ শেষ করে আমি মাকে জিজ্ঞেস করলাম কি গো কেমন লাগলো তোমার নয়া স্বামীর কাজ মা বলল আগের স্বামী থেকে ভালোই আমি বললাম তার মানে বাবা তোমায় আসল মজা দিতে পারতো না মা বল পারতো কিন্তু তোমার সামনে কিছুই না তার উপর লাল পানি খেয়ে অল্পতেই হাঁপিয়ে যেত মা বল আচ্ছা যাবে তুমি আমারে ছাইডা যাইবা না তো আমি বললাম কোনো সময়তেই না এখন থেইকা তো তুমি আমার বউ এই মা হইলে হয়তো ছাইডা যাইতাম কিন্তু বুড়ে কি ছাড়ুন যায় কও তোমার মতো আরেকটা কই পামু কও মা বল তুমি তোমার বাপ থেইকাও শয়তান সকালে একটু দেরিতেই উঠলাম মালা আর মনির হইচয় এ ঘুম ভেঙ্গে গেল মাকে বলতে শুনলাম তোদের ভাইজান ঘুমাচ্ছে এমন করছিস কেন একদম মায়ের খাবি কইলাম মালা বল ভাইজান এত বেলা অবধি ঘুমালে আমাদের স্কুলে নিবে কে আমি আধ বোঝা চোখে বললাম এই তো ভাইজান উঠে গেছি বাচ্চা ঘরে গিয়ে গোসল করে তারপর সাবার সাথে নাস্তা করলাম মা আগেই আমাকে নাস্তা দিল বড় ডিমটাও আমার পাতে দিল সব শেষে আমার পাশে এসে বসলো আমিও পেছন থেকে হাত দিলাম নাস তা শেষে দুই বোন মা থেকে বিদায় নীল যাওয়ার আগে মাকে টেনে ধরে তারপর বের হলো আমিও সেই সাথে টেনে ধরে বললাম বৌমা বলল তাড়াতাড়ি ফিরিও মণি মালা থেকে 2 বছরের বড় ছিল মনির ছিল 7 মোলার 5 বছর মনিকে এলাকার প্রাইমারিতে ক্লাস 2-তে ভর্তি করিয়ে দিলাম আমি ইচ্ছে করেই তার বাবা মায়ের নামের জায়গায় দিলাম বাবা জাবেদ আর মা শিউলি বেগম আর মালার জন্য এমনিতেই কিছু বই কিনে নিয়ে আসলাম যেতে যেতে ভাবলাম 2 মেয়েই যদি স্কুলে পড়ে তাহলে মায়ের সময় কাটবে কি করে তাই মালাকে বুঝিয়ে সুজিয়ে কিছু চকচকে বই কিনে দিয়ে ঘরে নিয়ে আসলাম কই মা দেখো তোমার মেয়েকে নিয়ে আসলাম মা মালাকে রেখে দিল আমি কিছুক্ষণ থেকেই অফিসে চলে গেলাম গার্মেন্টসের মেয়েগুলো সব আগুন এদের দেখেই আমার বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল অফিস শেষে মার্কেট থেকে মায়ের কিছু ছোট কাপড় কিনে নিলাম ঘরে ফিরে মায়ের হাতে প্যাকেট ধরিয়ে দিলাম মা মুচকি হাসলো নাস্তা বানিয়ে রেখেছিল তা খেলাম উল্লেখ্যপুরের খাবার আমি গার্মেন্টের পাশের একটা ঝুপড়িতেই খাই মালা আর মনি একজনের পিছনে লেগেই রয়েছে বুঝলাম আরও বড় একটা বাসা দরকার রাতে খাওয়া শেষে মনি কিছুক্ষণ বই নিয়ে গুনগুন করে ঘুমোতে গেল মা আমার পাশেই শুয়েছিল তার মাথাটা আমার ডান হাতের উপর ছিল আমি বললাম কি হবে নাকি এক রাউন্ড মা বলল তোমার ইচ্ছায় আমার ইচ্ছে আমি কাছে টেনে নিলাম মা বলল এই নিচে চলো না ঘাটে আমার ভয় করে যদি মনি বা মালা উঠে যায় আমি বললাম আচ্ছা চলো নিচের হালকা খালি জায়গাটায় মাদুর বিছিয়ে বালিশ 2টা নিয়ে নিচে নেমে আসলাম আমি আবার কাজ করার সময় কথা বলতে ভালোবাসি আমি বললাম জানো বউ আজ মনিকে ভর্তি করানোর সময় তার বাবার নামের জায়গায় আমার নাম দিয়েছি ঠিক হয়েছে না মা বললাম একদম ঠিক করছো তুমি মনির মার স্বামী হইলে তার আব্বাই তো হইবা আমি বললাম এখানে থেকে আরাম পাইতাছি না কাই নতুন বাসা দেখতাছি মা বল কি দরকার বাড়তি খরচের একটু কষ্ট হইলেও টেহা তো বাঁচাতাছে আমি বললাম আরে ধুরো কত টেহা আইবো যাইবো আমার বউ তো একটাই তাই না মা বল কয়দিন পর যখন নিজে বিয়া করে ফেলবা তখন আর এই বউয়ের কথা কি মনে থাকবো মায়ের এই কথা শুনে আমি গতি বিডিয়ে দিলাম সকলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল মা আমার পাশে ছিল না অনেক আগেই উঠে গিয়েছে মনি স্কুলে যাবে তাই জ্ঞান করছে আমি কেন এখনো উঠছি না তাকে স্কুলে দিয়ে আসতে হবে মালামাকে জিজ্ঞাসা করছে মা ভাইজান কেন নিচে শুইছে মা বল তোর ভাইজানের গরম বেশি এই কারণেই নিচে শুইছে যাতে ঠান্ডা হইতে পারে তাড়াতাড়ি গোসল ছেড়ে নাস্তা করে নিলাম এমনিতেই দেরি হয়ে গিয়েছে তাই আর দেরি করলাম না মনিকে নিয়ে বের হয়ে আসলাম বোনকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসের দিকে চললাম আমার বস হেলাল সাহেব সেই এক বাজ লোক তার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হাসি ঠাট্টার আওয়াজ পেলাম হয়তো কোনো মেয়ের সাথে রসালো আলাপ করছে আমি আমার প্রোডাকশনের কাজ দেখতে লাগলাম মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে ডেস্কে গিয়ে বসলাম ডেলিভারির ফাইল দেখতে দেখতেই সময় কেটে গেল আজ একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম একটা বাসা খোঁজা লাগবে অফিসের পিয়ান মন্টু বল মোহনলাল পানিপুরের দিকে নাকি কিছু টিনসেট বাড়ি ভাড়া দেওয়া হয় তাই সেদিকেই গেলাম টিন তো পেলাম না তবে সাইট ওয়াল সেমি পাকা একটা বাড়ি দেখতে পেলাম সামনে পুরনো একটা লোহার গেটে লেখা বাসা ভাড়া দেওয়া হবে আমি নাম্বার নিয়ে ফোন দিলাম একজন বৃদ্ধি মহিলা আওয়াজ বাসা মিলি হ্যালো কে আমি আসসালামু আলাইকুম আমি জাবেদ উইয়ে বাসা ভাড়ার জন্য কল দিয়েছিলাম বাসা মালিক ও আচ্ছা আপনি কি বিবাহিত আমি তো চিন্তায় পড়ে গেলাম কিন্তু মুহূর্তেই আবার সব চিন্তা উবে গেল আমি জিডি ম্যাডাম আমার 2টো মেয়েও আছে বাসা মালিক তাহলে ঠিক আছে আমি আসলে আগে
একাই থাকতাম, কিন্তু গ্রাম থেকে বউ আর বাচ্চারা আসার পর একটা প্রয়োজন পড়েছে। বাসা মালিক: আচ্ছা আচ্ছা, আমি দারোজানকে দিয়ে গেটের চাবি পাঠাচ্ছি, আপনি বাড়িটা দেখুন, যদি ভালো লাগে তারপর ভেতরে আসবেন। পাকাথা হবে। ঢাকায় সাধারণ এমন বাড়ি চোখে পড়ে না, সামনে কিছু খালি জায়গা, ভেতরে মাকসার ডেরা, জালে আটকে গেলাম। কিচেন রুম ছাড়া 2টা বেডরুম ও একটা ডাইনিং রুম রয়েছে। 2 বেডরুমের একটা বাচ্চা ঘর আছে, আর ডাইনিং রুমেও আরেকটা বাচ্চা ঘর রয়েছে। সিম্পলের মধ্যে এই বাসাটাই আমার পছন্দ হয়ে গেল। দারোজান আমাকে দোতলা নিয়ে গেল। দোতলার ডান পাশের ইউনিটে মহিলা থাকেন। ভিতরে যেতেই খুবই বিনীয়ভাবে আপা সম্বোধন করে সালাম দিলাম। আমার চাপাদারি অবশেষে কোনো কাজে আসলো। আমাকে দেখেই তিনি সোফার দিকে ইঙ্গিত করে বাঁচতে বললেন, কি করেন আপনি? একটি গার্মেন্টস এর সুপারভাইজার। আপনার পরিবারে কে কে আছে? আমার স্ত্রী আর 2 মেয়ে। আপা, আপনি আমায় তুমি করে বলতে পারেন, তাহলে বোধহয় দুজনেই কমফর্টেবল ফিল করব। আচ্ছা শুন, তাহলে বাড়িটা আমার অনেক দিন থেকেই খালি পড়ে আছে, যার কারণে এলাকার দখলবাজদের নজরে পড়ে গিয়েছে, তাই মূলত ভাড়া দিতে চাচ্ছি। আসলে এমন একটি পরিবারকেই আমার বাড়িটা ভাড়া দিতে চেয়েছিলাম। আজকাল কত কিছুই হচ্ছে নতুন।